হ্যালো গাইস, ওয়েলকাম টু পারু স্মার্ট। তো মিসলেনিয়াস মেন্স যারা দিচ্ছ তাদের জন্য তিনটে টপিক নিয়ে এসেছি। তো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ইন ইন্ডিয়া, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, গ্রিন ক্রেডিট প্রোগ্রাম। তো এই তিনটেই ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথম আমরা দেখে নিই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ইন ইন্ডিয়াতে কি দেখবো না, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং কি, সেটা হচ্ছে ম্যানুয়ালি ক্লিনিং করা, ক্লিনিং, ক্যারিং আর হ্যান্ডলিং হিউম্যান এক্সক্রেটা, মানে কি না মলমূত্র ম্যানুয়ালি হ্যান্ডেল করা। তো এটা কি না ড্রাই ল্যাট্রিন থেকে, সেপটিক ট্যাঙ্ক থেকে, ওপেন ড্রেন থেকে, রেলওয়ে ট্র্যাক থেকে। ওকে। তো এর জন্য লিগাল আর পলিসি ফ্রেমওয়ার্ক কি আছে এটা আমাদের দেখে নিই আমরা। তো প্রথম হচ্ছে যে 1989 এতে ফার্স্ট একটা প্রভিশন দেওয়া হয় প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টের আন্ডারে। ঠিক আছে, এই অ্যাক্টের আন্ডারে একটা প্রভিশন দেওয়া থাকে, সেটা কি না ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর ওপরে। বাট এটা কোনো এক্সক্লুসিভ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স এর জন্য কোনো এক্সক্লুসিভ কোনো ফ্রেমওয়ার্ক নয় এটা। প্রথম যে ফ্রেমওয়ার্ক আসে সেটা আসে 1993-তে। এটা হচ্ছে ফার্স্ট লেজিসলেটিভ অ্যাটেম্পট। কাদের জন্য না ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স এর জন্য। তো এটা কি ছিল না এমপ্লয়মেন্ট অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্রাই ল্যাট্রিনস অ্যাক্ট। ওকে, 1993-তে এটা। এবার নেক্সট হচ্ছে যে পি পিএমএসআর অ্যাক্ট। এটা হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাজ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড দ্য রিহ্যাবিলিটেশন অ্যাক্ট। এটা আসে 2013 সালে। তো এখানেতে কয়েকটা জিনিস বলা ছিল, যেমন হচ্ছে প্রথম হচ্ছে যে ব্যান করে দিচ্ছে এখানে কি না ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং কে ব্যান করা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। নেক্সট কি না হ্যাজার্ডাস ক্লিনিং যেটা, সেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, ক্রিমিনালাইজ। মানে কি ক্রিমিনালাইজ করা মানে হলো যে এটা কগনিজেবল একটা অফেন্স আর নন বেলেবল। কগনিজেবল অ্যান্ড নন বেলেবল কাদের জন্য না যারা এমপ্লয় করবে, রাইট, যারা এমপ্লয় করবে তাদের জন্য এটা নন বেলেবল অফেন্স। এবং এটা ম্যান্ডেট করে কি না রিহ্যাবিলিটেশনটাকে ম্যান্ডেট করে, অর্থাৎ এটা করতেই হবে। নেক্সট নেক্সট হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিছু ডাইরেক্টিভ আনে 2023-24-এ। তার মধ্যে সেই ডাইরেক্টিভের মধ্যে বলা ছিল যে যদি ডেথ হয় তাহলে 30 লাখ এর কম্পেনসেশন দেওয়া হবে, ডেথের ইন কেস অফ ডেথ। ঠিক আছে। এছাড়া হচ্ছে যে ফুললি মেকানাইজ করতে হবে সিস্টেমটাকে, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং কে। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং থাকবে না, এটা পুরোপুরি মেকানাইজ করতে হবে। এটা নিউ ডাইরেক্টিভ সুপ্রিম কোর্ট দিয়েছে। ওকে। এছাড়া আমরা দেখবো হচ্ছে আর্টিকেল গুলো। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের এই 23 অব্দি, রাইট, 15 থেকে 23 অব্দি এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তো আর্টিকেল 15টা কি ছিল না ডিসক্রিমিনেশন এগেনস্ট এনিওয়ান, যারা প্রহিবিটস ডিসক্রিমিনেশন, এটা এগেনস্ট কি না বেসড অন হচ্ছে রিলিজিয়ন, বেসড অন রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। ওকে, 15-এ। তো এবার এটা কেন এখানে রেলিভেন্ট, কারণ অ্যারাউন্ড 97% যারা ওয়ার্কার্স আছে তারা কিন্তু আইদার এসসি অর দলিতস। ওকে, 97%। এবার আর্টিকেলে বলা আছে, 15-এ বলা আছে যে প্রহিবিটস ডিসক্রিমিনেশন বেসড অন রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। তো এটা তো মানে সরাসরি এটা কাস্ট কাস্টকে ভায়োলেট করছে, কারণ একটাই কাস্ট থেকে 97% লোক এই কাজটা করে। এছাড়া আর্টিকেল 17 আছে যেখানে আছে আনটাচেবিলিটি, অ্যাবলিশিয়াস আনটাচেবিলিটি, রাইট। এছাড়া আছে 21 আছে রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি। যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স তাদের লাইফ কখনোই ডিগনিটির লাইফ নয়, রাইট, এটুকু তো বুঝবেই। এবং আর্টিকেল 23 হচ্ছে প্রহিবিটস ফোর্সড লেবার। এতে সমস্যাটা কি না অনেক সময় যারা কন্ট্রাক্টর আছে তারা ফোর্সফুলি কাজ করায়। তো এটাও একটা প্রভিশন আছে। নেক্সট হচ্ছে 42 হচ্ছে এনশিওরস হিউম্যান ওয়ার্কিং কন্ডিশন। তো এইটা তো কখনোই নয়, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স এর যে ওয়ার্ক সেটা কখনোই হিউম্যান ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে নয়, রাইট। তো নেক্সট আমরা দেখে নিই তাহলে রুট কজটা কি, এর এর পিছনে রুট কজটা কি। হ্যাঁ, এর পিছনে মেন কারণ হচ্ছে কি না এই যে কাস্ট ডিসক্রিমিনেশন। যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স আছে 97% ওয়ার্কার্স আর দলিত আর এসসি, রাইট। দলিতরা করছে। বাল্মীকি কমিউনিটি কোথায়, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়াতে দেখে বাল্মীকি কমিউনিটি বলে।
আর কালচারাল বিলিফের মধ্যে পড়ে হচ্ছে যে পলিউটিং ওয়ার্ক। হুম, কাদের জন্য না, অনলি লোয়ার কাস্টের জন্য এটা রিজার্ভড। তাই জন্য কিন্তু এখনো 97% লোক কিন্তু এসসি থেকেই বা দলিত থেকেই যারা এই কাজটা করে যাচ্ছে। নেক্সট হচ্ছে লিগাল লুপহোল। লিগাল লুপহোল কি আছে না, প্রোটেকটিভ গিয়ার ক্লজটা মিসইউজ করছে। এটা কি না, আমাদের যে আগের যে একটা ছিল PEMSR অ্যাক্ট, যেটা 2013-তে এসেছিল, সেই অ্যাক্টের আন্ডারেতে বলা হয়েছে যে হ্যাজার্ডাস ক্লিনিংটা উইথ সেফটি গিয়ার ইজ পারমিসিবল, উইথ সেফটি গিয়ার। তো এই যে সেফটি গিয়ার যেগুলো দেওয়া হচ্ছে, এই সেফটি গিয়ার গুলো এতই সাবস্ট্যান্ডার্ড, আর অনেক সময় কোনো গিয়ারই দিচ্ছে না। তো সেই জন্য বলা আছে, অথচ গিয়ার দিচ্ছে না বা খুব খারাপ কোয়ালিটির গিয়ার দিচ্ছে বলে এটা একটা মানুষের আইদার রেসপিরেটরি প্রবলেম আসছে অর লিডিং টু ডেথ। ওকে, তো সেই জন্য কি না, এটা একটা ক্লজটা মিসইউজ হচ্ছে এভাবে। নেক্সট হচ্ছে পুয়ার স্যানিটেশন ইনফ্রাস্ট্রাকচার। এই যে 26 লাখ স্যানিটারি ল্যাট্রিনস, তো প্রচুর ল্যাট্রিন বানানো হয়েছে রিসেন্টলি স্বচ্ছ ভারত আন্ডারে। স্বচ্ছ ভারত যে স্কিম, তার আন্ডারেতে প্রচুর ল্যাট্রিন বানানো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো কোনোটাই সিওয়ার লাইনের সঙ্গে যুক্ত নয়। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোনোটাই নয়, বাট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যুক্ত নয়। তার ফলে কি হয়েছে না, হিতে বিপরীত হয়েছে। হ্যাঁ, বাথরুম তো তৈরি করে দিয়েছে, বাট এরা সিওয়ার লাইনের সঙ্গে যুক্ত নয়, তারা পিটের মধ্যে তাহলে মলমূত্র এবং যে এক্সক্রেটা যেগুলো, সেগুলো সব জমা হচ্ছে পিটের মধ্যে। তো সেগুলোকে ইভেনচুয়ালি পরিষ্কার করতে হচ্ছে, আর পরিষ্কার করার জন্য তখন দরকার হচ্ছে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সদেরই, রাইট? তো নেক্সট নেক্সট হচ্ছে উইক ল এনফোর্সমেন্ট অ্যান্ড লুপহোলস। এইটা একটা খুব বড়, কারণ 0.04% হচ্ছে কনভিকশন রেট। অর্থাৎ কি না, যদি 1000টা ডেথ হয়ে থাকে সাপোজ, বা 1000টা যদি কেস হয়ে থাকে, তার মধ্যে 4টে কেসেতে অনলি কনভিক্টেড লোক। যদিও PMSR অ্যাক্টের আন্ডারতে বলা হয়েছিল যে এটা নন বেলেবল, রাইট? নন বেলেবল ক্লজ ছিল, কগনিজেবল। হ্যাঁ, তো কিন্তু কি না, সমস্যাটা কি হচ্ছে না, তাতেও 0.04%, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেওয়া হয় অ্যাক্সিডেন্টাল ডেথ। হুম, এফআইআরই করা হয় না। তো এই জন্য কি না, উইক ল এনফোর্সমেন্ট অ্যান্ড লুপ হোলস। ঠিক আছে, নেক্সট কি না, ল্যাক অফ অল্টারনেটিভ লাইভলিহুড। লাইভলিহুডেরও সমস্যা দেখা যাচ্ছে, যে কি না, যাদেরকে স্কিল ট্রেনিং দেওয়া হচ্ছে তারাও যে অন্য জব খুঁজে পাচ্ছে তা নয়। তার ফলে তারা আবার সেম কাজে ফিরে আসছে, ডিউ টু ল্যাক অফ অল্টারনেটিভ লাইভলিহুড। আর আরেকটা কি না, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ রাইটস, মানে যে ফান্ডামেন্টাল যে রাইটস গুলো আছে মানুষের, সেইগুলোর ক্ষেত্রে যারা শিক্ষিত নয় বা যারা পড়েনি বা যারা জানে না, তাদের জন্য যারা অ্যাওয়ার নয়, বিশেষ করে যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স, তারা তো একদমই অ্যাওয়ার নয়, রাইট? এটা একটা সমস্যা। এবার হচ্ছে যে যদি এতগুলো ল নিয়ে আসা হয়, রুট কজটা আমরা জেনে যাই, তারপরেও কেন এটা পারসিস্ট করছে, এত বছর ধরে কেন পারসিস্ট করছে, কেন চেঞ্জ করা যাচ্ছে না? তার পিছনে একটা বড় কারণ হচ্ছে লিগাল লুপহোল, যেটা আমরা দেখলাম এক্ষুনি, হ্যাজার্ডাস আর নন হ্যাজার্ডাস ক্লিনিং এর মধ্যে। নেক্সট হচ্ছে আন্ডার ফান্ডেড স্যানিটেশন বাজেট। মানে কি না, যে মিউনিসিপাল যে কর্পোরেশন যে বডিজ গুলো আছে, আরবান লোকাল বডিজ যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে অপর্যাপ্ত স্যানিটেশন বাজেটটাই কম। নেক্সট কি, মিউনিসিপালরা নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তারা কি করছে না, ইনফর্মাল আর আনরেগুলেটেড কন্ট্রাক্টরদেরকে কাজটা দিয়ে দিচ্ছে পরিষ্কার করার। এতে কি হচ্ছে না, এই কন্ট্রাক্টররা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সদেরকে ওরা এমপ্লয় করছে, এবং এই কন্ট্রাক্টররাই তাদের এক্সপ্লয়েট করছে। ঠিক আছে, এবার যদি এই এক্সপ্লয়েট করার পরেতে সামহাউ ডেথ হয়, তাহলে কি হচ্ছে না, সেই দায়িত্বটা কন্ট্রাক্টরের উপর পড়ছে, নট কি মিউনিসিপাল কর্পোরেশনের উপরে। তো তাহলে তারা এই দায়িত্ব থেকে বা অ্যাকাউন্টেবিলিটি থেকে বেঁচে যাচ্ছে। ওকে, এভাবে এই জন্যই এরা কি করছে না, আউটসোর্সিং করছে। আর এতে কি হচ্ছে, আরো সমস্যা বাড়ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সদের। নেক্সট কি, inadequate mechanization in smaller towns। ঠিক আছে, তো এটাও একটা খুব স্বাভাবিক ব্যাপার যে স্মলার টাউন যেখানে, সেখানে মেকানাইজেশনের মানে ইনফ্রাস্ট্রাকচারটাই নেই। হুম, আর গ্রিভেন্স রিড্রেসাল এর কথা তো ছেড়েই দাও। হ্যাঁ, এটাও নেই। নেক্সট হচ্ছে হেলথ অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট।
তো হেলথ অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট এর মধ্যে আমরা দেখবো কি না এক্সপোজার অফ হাইড্রোজেন সালফাইড। এই এক্সপোজার অফ হাইড্রোজেন সালফাইড এর ক্ষেত্রে কি মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এইসব গ্যাসগুলো কি করছে না ডেথ আর ইলনেস তৈরি করছে। কিরকম? রেসপিরেটরি ইলনেস, ঠিক আছে? টক্সিক গ্যাস এক্সপোজার এগুলো তৈরি করছে। এর ফলে কি হচ্ছে না সাইকোলজিক্যাল ট্রমা আসছে, ডিপ্রেশনে ভুগছে, সাবস্টেন্স অ্যাবিউজ করছে। সাবস্টেন্স অ্যাবিউজ মানে হচ্ছে নেশা করছে বিভিন্ন ধরনের ড্রাগস এর, রাইট? তারা এই যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স তারা। এবার এর ফলে কি হচ্ছে না তাদের যে ফ্যামিলি সেটাও একটা ইন্টারজেনারেশনাল পভার্টির মধ্যে পড়ে যাচ্ছে। তারা আর সেই পভার্টি থেকে বেরোতে পারছে না। আর তাদের যে বাচ্চারা তারা ড্রপ আউট করছে স্কুল থেকে। তারাও সেম কাজ করা শুরু করছে। তার ফলে তারাও উঠতে পারছে না সেখান থেকে। আর এইভাবে কি হচ্ছে না একটা ওয়াইড স্প্রেড একটা সোশ্যাল স্টিগমা তৈরি হয়ে গেছে। আর যারা উইমেন স্ক্যাভেঞ্জার্স তাদের জন্য তো আবার ডাবল বার্ডেন। জেন্ডার প্লাস কাস্ট। আচ্ছা ইনিশিয়েটিভ তাহলে এর জন্য গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে? ইনিশিয়েটিভ এর মধ্যে প্রথম হচ্ছে 2014 এতে ইনিশিয়েটিভ নিয়েছিল সেটা হচ্ছে অন টয়লেট কনস্ট্রাকশনস, যার ফলে তুমি জানো এক্ষুনি বললাম যে হিতে বিপরীত হয়েছে কিভাবে। আরো প্রবলেম বেড়ে গেছে এতে। আচ্ছা নেক্সট হচ্ছে নামাস্তে স্কিম। নামাস্তে স্কিম 2023 তে এসেছে। এটা নিউ। এতে কি বলা হয়েছে? এতে দু তিনটে জিনিস বলা হয়েছে। প্রথম হচ্ছে 100% মেকানাইজেশন, ঠিক আছে? ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং থাকবেই না, 100% মেকানাইজ করতে হবে এক। সেকেন্ড হচ্ছে যে ডিগনিটি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের জন্য। আর জিরো ডেথ, যেহেতু মেকানাইজ করা হবে তাই জন্য জিরো ডেথ হবে। আর লাইফ উইথ ডিগনিটি, স্কিল ট্রেনিং দেওয়া হবে তাদেরকে। হুম, এইসব ভিন্ন ভিন্ন প্রভিশন দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এসআরএমএস স্কিম। এসআরএমএস স্কিমটা কি? এটা হলো 2007 সালেতে এসেছিল। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট স্কিম। সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ফর রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স, ঠিক আছে? তো এইটা এসেছিল কবে? না 2007 সালে এই স্কিমটা এসেছিল। এতে বলা হয়েছিল 40,000 একটা লামসাম দেওয়া হবে, ওয়ান টাইম এটা অ্যাসিস্ট্যান্স। সেকেন্ড হচ্ছে 5 লাখের সাবসিডি দেওয়া হবে যদি তারা কোনো নিউ বিজনেস নিউ ভেঞ্চার খোলে। নেক্সট হচ্ছে যে স্কিল ট্রেনিং দেওয়া হবে, আয়ুষ হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হবে। এসব আছে অ্যাডেড, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এসবিএম আরবান 2.0। এসবিএম আরবান 2.0 এর মধ্যে বলা হয়েছে যে সব স্মল টাউন আছে, স্মল টাউনেতে ডিসলাজিং ভেহিকেল পাঠানো হবে। কিন্তু সেটা কি না মেকানাইজড। আর এটা হচ্ছে এমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন ইউনিটস, ইআরএসইউস। এগুলো প্ল্যান্ড আছে বাট এখন এটা ফাংশনাল নয়। নেক্সট হচ্ছে জুডিশিয়ারি ইন্টারভেনশন। তো জুডিশিয়ারি কি করেছে না যখন এসসি সাফাই কর্মচারী আন্দোলন হয়েছিল একটা, এটা 2014 সালে সাফাই কর্মচারী আন্দোলন। তাতে 10 লাখ টাকা করে পার সিভার ডেথ, যেটা মানে যদি কোনো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারের ডেথ হয় তাহলে 10 লাখ টাকা করে দেওয়ার কথা হয়েছিল, রাইট? নেক্সট হচ্ছে এই 2023-24 কেস হয়েছে একটা ডক্টর বলরাম সিং কেস 2023-24। তো সেখানে বলা হয়েছে কি দু তিনটে জিনিস বলা হয়েছে মেনলি। এদের 30 লাখ কম্পেনসেশন হবে ডেথের জন্য। ডিসাবিলিটি যদি হয় কোনো তার জন্য 20 লাখের হবে কম্পেনসেশন দেওয়া হবে। আর কমপ্লিট ব্যান ইন 6 মেট্রো সিটি। কোথায় কোথায়? দিল্লিতে, মুম্বাইতে, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই 6 মেট্রো সিটিতে কমপ্লিট ব্যান হবে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং। ওকে। নেক্সট হচ্ছে অ্যাকশন টেকেন রিপোর্ট। এই রিপোর্টটাও জমা করতে হবে সিভিক হেডসেরকে। ওকে। যে স্টেটাস ইন ইন্ডিয়াতে এখন সিচুয়েশন কি? এখন সিচুয়েশন বললে হচ্ছে যে 732টা ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার্ড যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ফ্রি। এটা একদম ফলস। এটা ফলস, হ্যাঁ? তারা ডিক্লেয়ার করে দেয় বাট তোমরা নিজেরাও জানো কিরকম ভাবে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং চলছে। নেক্সট হচ্ছে 97% অফ ওয়ার্কার্স আর এসসি, যেটা বললাম। নেক্সট হচ্ছে ওভার 400 ডেথ, অ্যারাউন্ড 443 ডেথ আছে, 443। 2018 থেকে 23-এর মধ্যে 443, ঠিক আছে? এছাড়া মেনি আনরেকর্ডেড আছে, এটা রেকর্ডেড আছে এটা। প্লাস
কনভিকশন রেট হচ্ছে যে অনলি 465 কনভিকশন তো ছেড়েই দাও, অনলি 465 এফআইআর হয়েছে, হ্যাঁ, লাস্ট 1013 ডেথে। লাস্ট যে 1013 ডেথ হয়েছে তার এগেনস্টে 465 অনলি এফআইআর হয়েছে, হ্যাঁ। কনভিকশন তো ছেড়েই দাও, কনভিকশন রেটটা আমি বললাম কত, 0.04%। আচ্ছা, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং তো রিপোর্টেড ইন ইভেন মেট্রোতে, দিল্লিতেই ইটসেলফ ইন দিল্লিতে এই লাস্ট 15 ইয়ার্সে, হ্যাঁ, হয়েছে 90, অ্যারাউন্ড 94 ডেথস। চ্যালেঞ্জেস, তো চ্যালেঞ্জেস কি আছে? এক হচ্ছে কন্ট্রাক্টর এক্সপ্লয়টেশন, যেটা আমি বললাম এক্ষুনি, ইনফর্মাল হায়ার্স, নো পিপি, মানে কোনো সেফটি গিয়ার না দেওয়া, আন্ডার রিপোর্টিং অফ ডেথস, রাইট? নেক্সট কি, হ্যাজার্ডাস ক্লিনিং নট ইকুয়ালস টু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং লুপ হোলস, ঠিক আছে? নেক্সট কি, ডিলেজ ইন কম্পেনসেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, দেরি কম্পেনসেশন দিতে এবং রিহ্যাবিলিটেশনের জন্য দেরি হয়ে যাওয়া। স্টর্ম ওয়াটার ড্রেন ওয়ার্কার্স এক্সক্লুডেড। স্টর্ম ওয়াটার ড্রেন ওয়ার্কার্স কারা? না, ওই যে যখন জল যেটা পাস করে না, বৃষ্টি ফিষ্টি হলে, বেশি হলে আরবান এরিয়া থেকে, আরবান এরিয়াতে যখন বৃষ্টি হয় তখন যে জলটা পাস করে, তার যে তাত ওইসব জায়গাতে যারা নেমে কাজ করে সেখানেও কিন্তু অনেক ডেথ হয়, অনেক প্রবলেম হয়েছে, অনেক ডেথ হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু এক্সক্লুড করা হয়েছে। তো এদেরকেও ইনক্লুড করা দরকার আছে। নেক্সট হচ্ছে ফান্ড মিসইউজ, এ তো হচ্ছেই, হ্যাঁ। আচ্ছা, টেক গ্যাপস, এই যে বান্দিকুট হচ্ছে রোবটস, এদেরকে স্লো অ্যাডপশন কেন হচ্ছে? না, এটা হচ্ছে হাই কস্টের কারণে অ্যাডপশন স্লো। ওকে, গ্লোবাল মডেলস, তো গ্লোবাল মডেলস কি আছে? ইউএসএ তে জিরো ডেথ, কিসের জন্য? না, সিসিটিভি আছে, ঠিক আছে, ফাইন করা হয়, রোবোটিক ইন্সপেকশন হয়। হুম। সিঙ্গাপুরে কি, সিঙ্গাপুরেতে ভ্যাকিউম পাইপলাইন আছে, হাই ওয়েজেস, প্রচুর টাকা দেওয়া হয় স্ক্যাভেঞ্জার্সদেরকে। জাপানে কি, জাপানেতে হচ্ছে এআই ড্রিভেন, পুরোটাই সিস্টেমটা হচ্ছে এআই ড্রিভেন মেনটেন্যান্সের। ইউকেতে কি, ইউকেতে সেফটি অ্যাট ওয়ার্ক অ্যাক্ট আছে, আর ইকুইপমেন্ট তো ভালো ইকুইপমেন্ট দেওয়াই হয়। তো ওয়ে ফরওয়ার্ড কি, ওয়ে ফরওয়ার্ড এর মধ্যে হচ্ছে স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যে ল গুলো তৈরি হয়েছে সেগুলোকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে, আর অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্টস করতে হবে, ওই কনভিকশন রেটটাকে বাড়াতে হবে, অ্যাকাউন্টেবিলিটি চাইতে হবে, পেনাল্টি, ঠিক আছে, কন্ট্রাক্টরদের জন্য। নেক্সট হচ্ছে কি, ফুল মেকানাইজেশন, ফুল মেকানাইজ করতে হবে, যেরকম এআই, যেরকম সিঙ্গাপুরের যে মডেল, ঠিক আছে, এআই এআই দিয়ে এআই সেন্সার থাকবে, হ্যাঁ, রোবোটিক ক্লিনার থাকবে। যেমন বান্দিকুটকে সব জায়গাতে চালু করতে হবে। হলিস্টিক রিহ্যাবিলিটেশন, ঠিক আছে, হাউজিং, জব, এডুকেশনের ক্ষেত্রে। কাদের জন্য? না, ওদের ফ্যামিলি মেম্বারদের জন্য। পাবলিক অ্যাওয়ারনেস, এটাও দরকার, হ্যাঁ, কাস্ট স্টিগমাটাকে ভাঙার জন্য, কারণ 97% ওই সেম স্ক্যাভেঞ্জার্সরা হচ্ছে 97% ফ্রম এসসি অ্যান্ড দলিত। অ্যাকুরেট ন্যাশনাল ডেটাবেস তৈরি করতে হবে। আর এন্ড গোল কি? এন্ড গোল হচ্ছে আমাদের জিরো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ডেথ বাই কত? 100% মেকানাইজেশন বাই 2030। এসডিজি 6.2 এর সাথে অ্যালাইন্ড এটা। চলো, তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো ডেফিনিশন হচ্ছে যে হোল্ডিং লোকসভা, অল স্টেট অ্যাসেম্বলি অ্যান্ড লোকাল বডিজ ইলেকশনস টুগেদার, একসাথে লোকসভা, অল স্টেট অ্যাসেম্বলি আর লোকাল বডিজ ইলেকশনকে হোল্ড করা। ওকে, তো এটা কি, না, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন, বাট ইন্ডিয়ার কনটেক্সটে কিন্তু এখানে পঞ্চায়েত আর মিউনিসিপাল ইলেকশনটা ধরা হবে না। এর পিছনে মেন কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে 2.5 লাখ পঞ্চায়েত আছে, আর আরেকটা প্রবলেম হচ্ছে এটা স্টেট সাবজেক্ট, স্টেট সাবজেক্ট যেহেতু, সেই জন্য কনস্টিটিউশনাল হার্ডলস আছে। এক,
সেকেন্ড হচ্ছে যে লজিস্টিক্যালি এটা ফিজিবল না, নট ফিজিবল লজিস্টিক্যালি। হুম। তো সেই জন্য আপাতত পঞ্চায়েত আর মিউনিসিপাল যে বডিজ গুলোকে সেগুলোকে বাদ রাখা হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু লোকসভা আর স্টেট অ্যাসেম্বলিজই ধরা হচ্ছে এখন। ওকে, কিন্তু যদি ডেফিনেশন বলা হয়, ওভারঅল ডেফিনেশন, তাহলে কিন্তু সমস্ত ইলেকশনকে একসঙ্গে হোল্ড করাটাকেই কিন্তু বলে হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশন। ওকে, তো নেক্সট ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখি যে 1967 অব্দি কিন্তু এখানে ইন্ডিয়াতে সাইমালটেনিয়াস ইলেকশন হতো। 1967 এর পর থেকে এটা চেঞ্জ হয়ে যায়। আর 2014 এর পর থেকে কিন্তু পিএম মোদি বারবার বলছেন যে নতুন করে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ফিরিয়ে আনার জন্য। Okay? তো এখন কারেন্ট স্ট্যাটাস কি? তাহলে কারেন্ট স্ট্যাটাস হচ্ছে 2024-তে ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট কি করেছে না, দুটো অ্যাপ্রুভ করেছে দুটো বিলকে। একটা হচ্ছে 129th অ্যামেন্ডমেন্ট বিল, আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ লজ অ্যামেন্ডমেন্ট বিল। এই দুটো বিলকে ওরা অ্যাপ্রুভ করেছে। ওকে, তার সাথে সাথে কিছু ওরা প্রপোজাল দিয়েছে, কিছু আর্টিকেলকে অ্যামেন্ড করতে হবে। সেটা হচ্ছে যেমন 83, 85, 172, 174। 83 কি ছিল? 83 ছিল হচ্ছে ডিউরেশন অফ টু হাউসের, ডিউরেশন অফ বোথ দ্য হাউসেস। ওকে, লোকসভা আর রাজ্যসভার। 85 কি ছিল? ডিসলিউশন, ডিসলিউশন ছিল। আর 172 কি ছিল? ডিউরেশন। 172 ডিউরেশন ছিল, ডিউরেশন অফ স্টেট লেজিসলেচার। হুম। আর 174 ছিল রিজলিউশন অফ, সেম জিনিস, রিজলিউশন অফ স্টেট লেজিসলেচার। ওকে, তো ব্যাপারটা কি না, এই যে দুটো বিল, এই যে দিস টু বিল, এই যে কনস্টিটিউশনের 129 অ্যামেন্ডমেন্ট বিল আর হচ্ছে এই ইউনিয়ন টেরিটরিজ যে বিল, এই দুটো বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয় কবে না, ডিসেম্বর 2024-তে। ওই জন্য এই টপিকটা এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট তখন কি হয়েছে না, ডিবেট হয়নি, তার উপর ডিবেট হয়নি কোনো, ডাইরেক্ট এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এটা রেফার করা হয়েছে, জেপিসিতে। এটা হাই লেভেল কমিটি, এটা তাতে এটাকে ফার্দার এক্সামিনেশন আর ডিবেটের জন্যই এটাকে পাঠানো হয়েছে। তো এই জেপিসিতে 39 মেম্বার্স আছে, 39-এর মধ্যে 27 জন হচ্ছে লোকসভা থেকে আর 12 জন হচ্ছে রাজ্যসভা থেকে। ওকে, তো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কিন্তু এম করছে কবে না, শুরু করবে সাইমালটেনিয়াস ইলেকশন 2034 থেকে। তো কি বেনিফিটস কি আছে, কি বেনিফিটস এন্ড আর্গুমেন্টস ইন ফেভার? প্রথম হচ্ছে সিগনিফিকেন্ট রিডাকশন ইন ইলেকটোরাল কস্ট। খরচটা অনেকটাই কমে যাবে। কেন না, প্রথম হচ্ছে যে যারা ইলেকশন অফিসার্স যারা, হুম, তারা কম, তাদেরকে ডিপ্লয় কম করতে হবে, লজিস্টিক্যাল যে কস্ট সেটা কমে যাবে, এইসব কারণেতে ইলেকট্রাল কস্টটা কমে যাবে। বাট নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গভর্নেন্স, যেটা গভর্নেন্স, স্ট্রিমলাইনিং গভর্নেন্স এন্ড রিডিউসিং পলিসি প্যারালাইসিস। অ্যাকচুয়ালি কি হয় না, যখনই কোনো ইলেকশন আসে তখন মোটামুটি গভর্নমেন্টের যে কাজ সেটা বন্ধ হয়ে যায়, স্টল হয়ে যায় গভর্নমেন্ট, পলিসি প্যারালাইসিস চলে আসে। ওকে, সেটা কিন্তু চেঞ্জ হবে, সেই সিচুয়েশনটা বারবার ইলেকশন হওয়ার থেকে একবার ইলেকশন হলে 5 বছরে। নেক্সট কি, এনহ্যান্সড ভোটার এনগেজমেন্ট অ্যান্ড টার্ন আউট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভোটারও বেশি পরিমাণ আসে, বারবার ধরে যদি ভোটিং হয় তাহলে কত ভোটার ভোট দিতে আসবে। হুম, 4টে আলাদা আলাদা বডির ভোট হচ্ছে, সেখানে একটাই ভোট হবে, 5 বছরে একবার হবে, অবশ্যই যে টার্ন আউটটা হবে সেটা অনেক বেশি হবে। ওকে, আর অপটিমাইজড ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এটাও ঠিক। নেক্সট কি না, মিনিমাইজিং ডিসরাপশনস অফ ইকোনমিক, ডিসরাপশনটাও কম হবে। ইকোনমিক বারবার ধরে যদি ইলেকশন, তার জন্য ক্যাম্পেনিং চলে ফর 6 মান্থস, তাহলে তো ইকোনমিক অ্যাক্টিভিটিটাও অনেক সময় ডিসরাপ্টেড হয়, রাইট? তো সেটাকেও মিনিমাইজ করা যাবে। নেক্সট হচ্ছে ম্যাল প্র্যাকটিসেস যেগুলো, সেইগুলোকেও অনেক কম করা যাবে, কারণ কম বার যদি ইলেকশন হয়, একবারই হয়, তাহলে ম্যাল প্র্যাকটিসও অনেক কমে যাবে আপনা আপনি। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট গোলসের দিকে বেশি ধ্যান দিতে পারবে যারা, যারা হচ্ছে এমপি এমএলএ, তারা ভোটিং এর থেকে। নেক্সট হচ্ছে রিডিউসড বার্ডেন অন কোর্টস,
কোর্টের তো প্রত্যেকবার যখন ইলেকশন হয় তখন ইলেকশনকে কেন্দ্র করে প্রচুর কেস ওঠে, অনেক কেস যায়। তো সেই যে বার্ডেনটা, অকারণ বার্ডেন, সেই বার্ডেনও অনেক কিন্তু কম হবে। নেক্সট, কি চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস। চ্যালেঞ্জেস কি আছে? প্রথম হচ্ছে কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল কমপ্লেক্সিটিস। এটা কনস্টিটিউশনালের তো একটা বড় কমপ্লেক্সিটি আছেই। এটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট করতে হবে মেনি আর্টিকেলকে, অ্যামেন্ড মেনি আর্টিকেল, রাইট? প্রচুর আর্টিকেলকে অ্যামেন্ড করতে হবে। দিস ইজ পোটেনশিয়াল থ্রেট টু ফেডারেলিজম। এটা কেন? কারণ হচ্ছে যে এটা ফেডারেল অটোনমিকে এটা অ্যাকচুয়ালি ডিস্টার্ব করে। কারণ অনেকগুলো স্টেট হবে যারা ফোর্সড হবে টু কার্টেল অর এক্সটেন্ড টার্মস, রাইট? এটা তো স্টেটের যে অটোনমি সেটাকে হার্ট করছে, রাইট? তো নেক্সট কি লজিস্টিক্যাল অ্যান্ড অপারেশনাল চ্যালেঞ্জেস। এটা তো আছেই। একসাথে যদি করা হয় তাহলে অনেক বেশি ইভিএম লাগবে, ভিভিপ্যাট লাগবে, পোলিং স্টাফ লাগবে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি করতে হবে, রাইট? তো এটা তো একটা সমস্যা। এদের ডিসরাপশন অফ ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি, এটা তো আছেই। নেক্সট হচ্ছে পলিটিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড ল্যাক অফ কনসেনসাস, ইম্প্যাক্ট অন ভোটার বিহেভিয়ার, রাইট? এইসব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এইগুলো খাতায় লিখতে হবে। পরীক্ষার সময় যদি আসে তো লিখতে হবে এই পয়েন্টগুলো। ডিসরাপশন ডিউ টু প্রিম্যাচিওর ডিসলিউশন, ডিসরাপশন যেটা আসবে, রাইট? হাই ইনিশিয়াল ইমপ্লিমেন্টেশন কস্টস, এই যে প্রথম টোটালি কস্টটা কমবে, বাট যখন ইনিশিয়াল যে কস্টিং সেটা তো অনেক বেশি হবে না, প্রথমবার যেটা গ্রহণ করা হবে। হাই ইনিশিয়াল ইমপ্লিমেন্ট কস্ট হবে। আনসার্টেনটি ইন কেস অফ হাং অ্যাসেম্বলিজ। হাং অ্যাসেম্বলি কি? হাং অ্যাসেম্বলি হচ্ছে সেইগুলো যেখানে নো সিঙ্গেল পার্টি অর নো কোয়ালিশন উইন্স, মানে যখন কেউ জিতবে না, হ্যাঁ, কেউ মেজরিটি পায়নি, সেই ক্ষেত্রে কি হবে? এটা একটা কোয়েশ্চেন রয়ে যাবে হাং অ্যাসেম্বলির ক্ষেত্রে, রাইট? আর যেটা সবচেয়ে বড় প্রবলেম, যেটা নিয়ে ডিবেটটা ঘনীভূত হয়েছে আরো বেশি, সেটা হচ্ছে রিস্ক অফ ওভারশ্যাডোয়িং রিজনাল ইস্যুস। মানে কি না, ন্যাশনাল ইস্যু মে ওভারশ্যাডো লোকাল or regional issues। মানে কি হবে? সেন্ট্রালাইজেশন পাওয়ার হবে, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার কেন হবে? কারণ হচ্ছে যে যে লোকাল ইস্যু যেগুলো সেগুলো ঢাকা পড়ে যাবে, মেন ইস্যু হয়ে দাঁড়াবে যে যেটা হচ্ছে সেন্টারের ইস্যু, আর সেটাতে তো সেন্টারই মেনলি কন্ট্রোল করবে, রাইট? তো সেটাই হচ্ছে একটা সমস্যা হয়ে যাবে। নেক্সট কি না, নেক্সট হচ্ছে কমিটি রেকমেন্ডেশন। তো কমিটি, কতগুলো কমিটি ছিল? অনেকগুলো কমিটি আছে, তার মধ্যে ল কমিশন দুবার দুটো ড্রাফটেতে বলেছে এবং সাপোর্ট করেছে এটাকে, দুবার সাপোর্ট করেছে, 2018 করেছে, 2024 ড্রাফটেও করেছে। বাট কিছু কিছু রেকমেন্ডেশন দিয়েছে, যেরকম হচ্ছে কনস্টিটিউশনাল সেফগার্ড, ইম্পর্টেন্ট একটা সেফগার্ড এটা। প্রিম্যাচিওর ডিসলিউশন থেকে স্টেটগুলোকে সেফগার্ড করতে হবে, ঠিক আছে? আবার বলছে কি না, হোল্ড করতে হবে ইলেকশন টু ফেজেতে। প্রথমেতে এলএস মানে লোকসভা আর 12 স্টেট, যে যে 12 স্টেটের সাথে মোটামুটি টাইম লাইনটা সিমিলার, সেই প্রথমে হচ্ছে সেটা, আর সেকেন্ড ফেজেতে রিমেনিং 16, দুটো ফেজে করতে হবে। নেক্সট কি বলছে? কনসেনসাস এমন এমন পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে কিন্তু কনসেনসাস দরকার অবশ্যই। এই এই তিনটে কিন্তু এরা ইম্পর্টেন্ট বলেছে। নেক্সট হচ্ছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি 2015-তে তৈরি হয়েছিল, সেখানেও কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল, বলেছিল এটাকে ডিজায়ারেবল, এটা ডিজায়ারেবল, বাট এম্বাসাইজড কি না, গ্র্যাজুয়ালি করতে হবে এক, আর ফোর্স করলে চলবে না। তো এই দুটো ইম্পর্টেন্ট। এখন যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্যানেল যেটা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, তো সেই কোবিন্দ প্যানেলেতে বলা হয়েছিল যে টু ফেজেস, দুটো ফেজেতে। হুম, একটা হচ্ছে ফেজ 1, ফেজ 2। ফেজ 1-এতে থাকবে হচ্ছে সাম স্টেট অ্যাসেম্বলি যাদের সঙ্গে টাইম লাইনটা সিমিলার হবে, আর রিমেনিং হবে 30 মান্থসের মধ্যে ফেজ 2-তে। আর আর ও বলেছে যে 83-85 এর সঙ্গে 356 যেটা আছে সেটাকেও করতে হবে। মোটামুটি 10টা রেকমেন্ডেশন দিয়েছে, 10 রেকমেন্ডেশন। আমি এখানে দুটো দিয়েছি, যেটা ইম্পর্টেন্ট যে দুটো রেকমেন্ডেশন, এই দুটোই আমি এখানে লিখেছি। টোটাল 10টা রেকমেন্ডেশন দিয়েছে। নেক্সট।
গ্লোবাল এক্সাম্পলস, তো গ্লোবাল এক্সাম্পলস এর মধ্যে আমরা দেখতে পাই সাউথ আফ্রিকা, সুইডেন, ইন্দোনেশিয়া, এই তিনটে জায়গাতেই হয়। আর এই তিনটে জায়গাতে কি না, এটা না প্রেসিডেন্সিয়াল অর সেমি প্রেসিডেন্সিয়াল, ঠিক আছে, এরকম কান্ট্রিজ। তো তার সঙ্গে সমস্যাটা হচ্ছে ইন্ডিয়াতে ফেডারেল পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইটা একটা সমস্যা। হুম। আর যদি ইন্ডিয়া যদি সত্যিই যদি সাইমালটেনিয়াস ইলেকশন করে ফেলে, তাহলে সেটা হবে ফোর্থ কান্ট্রি টু ডু দ্যাট। নেপাল ট্রাই করেছিল 2017-তে, কিন্তু দ্যাট ফেল করে গেছে একবারটা। ওকে। আচ্ছা, ওয়ে ফরওয়ার্ড কি? ওয়েতে হচ্ছে পাইলট টেস্টিং, যেটা প্রথমেতে পাইলট টেস্টিং করতে হবে একটা। হুম। আর ফেজে ফেজে করতে হবে, ফেজড ইমপ্লিমেন্টেশন। মানে একসাথে হঠাৎ করে ফোর্সফুলি করে দিলে চলবে না, প্রথমে টেস্টিং করে তারপরে ফেজেতে ছাড়তে হবে। নেক্সট হচ্ছে স্ট্রেনথেনিং ইলেকট্রাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইসিআই। ইসিআই কে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আরো স্ট্রেনথেন করতে হবে, আর ইনফ্রাস্ট্রাকচারকেও স্ট্রেনথেন করতে হবে। নেক্সট হচ্ছে স্ট্রেনথেনিং ফেডারেল সেফগার্ডস, যে স্টেট গুলোকে যে সেফগার্ড গুলো দিতে হবে এক্সট্রা, ঠিক আছে, এটাকে স্ট্রেনথেন করতে হবে। আচ্ছা, লেজিসলেটিভ রিফর্মস তো আনতেই হবে প্রচুর, পাবলিক অ্যাওয়ারনেস ছড়াতে হবে, এডুকেশন দিতে হবে, পাবলিক এডুকেশন এই বিষয়ে। ওয়াইডার কনসালটেশন চাই, আর কনসেনসাস বিল্ডিং করতে হবে, প্রত্যেক কটা পার্টির মধ্যে কনসেনসাস আনতে হবে। আর রিজিওনাল কনসার্ন গুলোকেও অ্যাড্রেস করতে হবে, যেটা হচ্ছে মেন রিজিওনাল পার্টিগুলোর প্রবলেম, এটাকে অপোজ করার জন্য, যে রিজিওনাল যে কনসার্ন সেগুলোকে অ্যাড্রেস করবে না, তো এটাকে অ্যাড্রেস করতে হবে আলাদা করে। তাহলে দিস উইল বি দ্য ওয়ে ফরওয়ার্ড। ওকে। নেক্সট, গ্রিন ক্রেডিট প্রোগ্রাম। তো এটা কি না, এটা হলো মার্কেট বেসড ভলেন্টারি একটা এনভায়রনমেন্টাল ইনসেনটিভ। তো ইনসেনটিভ কিসের জন্য না, যদি কোনো এনভায়রনমেন্টালি বেনিফিশিয়াল অ্যাকশন নেওয়া হয়, অর্থাৎ পরিবেশগতভাবে উপকারী কোনো যদি অ্যাকশন নেওয়া হয়, লাইক অ্যাফরেস্টেশন, জল কনজারভেশন, সাস্টেনেবল এগ্রিকালচার, এসব যদি, যেগুলো বেনিফিশিয়াল ফর এনভায়রনমেন্ট সেসবগুলো করা হয়, তাহলে গ্রিন ক্রেডিট ইস্যু করা হবে। ওকে। এটা হচ্ছে কি না ইনসেন্টিভাইজ করছে। তো গ্রিন ক্রেডিট কি জিনিস? গ্রিন ক্রেডিট হচ্ছে ইউনিট, অ্যাওয়ার্ডেড। গ্রিন ক্রেডিট জিনিসটা হচ্ছে ইউনিট অ্যাওয়ার্ডেড। কিসের জন্য অ্যাওয়ার্ড করছে? অ্যাওয়ার্ডেড এনভায়রনমেন্টালি বেনিফিশিয়াল অ্যাকশনস যদি নেয় কেউ, তার এগেনস্টে এই ইউনিটটা অ্যাওয়ার্ড করা হয়। ওকে। সেটাই হচ্ছে গ্রিন ক্রেডিট। এটা কে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে হচ্ছে এমওই এফসিসি, অর্থাৎ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট এক্সচেঞ্জ। নোটিফাইড কার আন্ডারে, কোন অ্যাক্টের আন্ডারে আছে? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ 1986 এর আন্ডারে। ইমপ্লিমেন্ট কে করছে? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, আইসিএফআরই, এ করছে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ওকে। আর এটা কোথায় প্রথম দেখা গেছিল, কোথায় প্রথম পিএম মোদি এটা সূচনা করেছিল? এটা হচ্ছে যে লাইফ মিশন, উনি সূচনা করেছিলেন COP26-এ। COP26 কোথায় হচ্ছে? গ্লাসগোতে। এটা 2021-এ হয়েছিল গ্লাসগোতে, ওখানে প্রথম বলেছিল। আর নেক্সট হচ্ছে 2023-তে, 2023-তে COP28, ঠিক আছে, 28-এতে ইউএই এর যে প্রাইম মিনিস্টার, তার সঙ্গে একসঙ্গে পিএম মোদি এই গ্রিন ক্রেডিট প্রোগ্রামটাকে ওখানেতেই উদ্বোধন করেন। ওকে। নেক্সট যে ফিচার্স কি আছে? ফিচার্স হচ্ছে ওপেন টু ইন্ডিভিজুয়ালস, এই পার্টিসিপেশন যে কেউ করতে পারে, ইন্ডিভিজুয়াল করতে পারে, কমিউনিটি করতে পারে, এনজিওরা করতে পারে, পিএসসি করতে পারে, প্রাইভেট সেক্টর করতে পারে। ওকে। ক্রেডিটস আর ট্রেডেবল, এই যে ক্রেডিটটা যেটা অ্যাওয়ার্ডেড হবে, যে ইউনিটটা অ্যাওয়ার্ডেড হবে, সেটা ট্রেডেবল, ট্রেড করতে পারবে। ক্যান বি সোল্ড অর বট। কোথায় হবে না, একটা ন্যাশনাল এক্সচেঞ্জে হবে, ডোমেস্টিক, সেটা ডোমেস্টিক এক্সচেঞ্জ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল নয়, ডোমেস্টিক এক্সচেঞ্জে। ওকে, মানে কান্ট্রির মধ্যেই তুমি বাই এবং সেল করতে পারবে। নেক্সট হচ্ছে কি, এটা লিঙ্ক টু ইএসএজি আর সিএসআর। সিএসআর কি? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, রাইট? আর ইএসজি কি? ইএসজি হচ্ছে সেবির, এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স, সেটা অব্লিগেশন। তো এটাও লিঙ্ক করা যাবে, অর্থাৎ সিএসআর এর আন্ডারেতে যে পরিমাণ অ্যামাউন্ট অফ টাকা, যে টাকাটা বিভিন্ন কাজেতে, সোশ্যাল
আপলিফমেন্টের জন্য সোশ্যাল কাজেতে দিতে হয়, সেইটা তুমি এইখানেতে ইউজ করতে পারবে। এইটা হলো আন্ডার ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2023-তে এই ইএসজি আর সিএসআর কে ঢোকানো হয়েছে, সুবিধা করে দেওয়া হয়েছে ফর বিজনেসম্যান। ঠিক আছে? আর ক্রেডিট ইস্যুড ফর ডিফাইন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশনস, কতগুলো? 8 সেক্টরস, 8খানা সেক্টর আছে। 8টা সেক্টর কি কি? ট্রি প্ল্যান্টেশন, ওকে, নেক্সট হচ্ছে ওয়াটার কনজারভেশন, থার্ড হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার, ফোর্থ হচ্ছে এয়ার পলিউশন, মানে যত এনভায়রনমেন্টাল অ্যাফার্মেটিভ অ্যাকশনস আছে যেগুলো, ঠিক আছে, সেইগুলো। আচ্ছা, ম্যানগ্রোভ রেস্টোরেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইকোসিস্টেম রেস্টোরেশন, ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ডকে অ্যাফরেস্টেশন, এই 8খানা সেক্টর আছে। ওকে, এই 8টা সেক্টরের ওপরেই কিন্তু মেনলি হচ্ছে। নেক্সট এটা হচ্ছে যে কিভাবে করব, মানে গ্রিন ক্রেডিটটা জেনারেশনের প্রসেসটা কি হবে। প্রথমে সেই এন্টিটিকে, মানে এনজিও, ইন্ডিভিজুয়াল হোক, যেই হোক না কেন, তাকে রেজিস্টার করতে হবে কার সাথে? আইসিএফআর এর সাথে, যে ইমপ্লিমেন্টিং বডি, ঠিক আছে, তার সঙ্গে রেজিস্টার করতে হবে। নেক্সট কি না, সে কি করবে না, গ্রেটার দ্যান 5 হেক্টর একটা ল্যান্ড দেবে, অ্যালোকেট করবে, ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট। এবার সেই ল্যান্ডের ওপরেতে কি হবে না, প্রজেক্টটাকে যে এক্সিকিউটেড এবং ফান্ডেড বাই এন্টিটি হবে, মানে যে এন্টিটি নিয়েছে, রেজিস্টার করেছে, সে সেটাকে ফান্ড করবে। বাট যে প্ল্যান্টিংটা, সেটা কিন্তু করবে স্টেট, প্ল্যান্টিংটা করবে স্টেট, বাট ফান্ড করবে হচ্ছে এন্টিটি। নেক্সট হচ্ছে কি না, ওই ট্রিজ গুলোকে 2 বছর ধরে, মিনিমাম 2 বছর নার্চার করা হবে, অর্থাৎ নার্চার করা হবে মানে লালন পালন করা হবে। নেক্সট হচ্ছে কি না, আইসিএফআরই 2 বছর পর সে ভেরিফিকেশন করবে আর ইভ্যালুয়েশন করবে। কি ইভ্যালুয়েশন করবে না, 1100খানা ট্রি পার হেক্টর আছে কিনা, 1100 বেশি আছে কিনা পার হেক্টরে, ঠিক আছে, সেটা চেক করবে। যদি সেটা থাকে, তাহলে তারা রেকর্ড করবে সেটাকে গ্রিন ক্রেডিট রেজিস্ট্রিতে। ওকে, তাই তারা গ্রিন ক্রেডিট রেজিস্ট্রিতে সেটাকে রেকর্ড করবে। আর সেই যে রেজিস্ট্রিতে যেই মাত্র রেকর্ড হয়ে যাবে, ওটা কি হবে না, ইউনিট গুলো, গ্রিন ক্রেডিট ইউনিট গুলো অ্যালোকেট হয়ে যাবে সেই এন্টিটির নামে। আর যে এন্টিটির নামে অ্যালোকেট হয়ে যাবে, তখন সে কি করবে না, তখন ওই ডিজিটাল প্ল্যাটফর্মে, ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা বলা হয়েছিল, সে তাতে সেলিং এবং বাইং করতে পারবে। ওকে, সোল্ড এবং পারচেস। এবার কে কিনবে না, বিভিন্ন পলিউটার যে অর্গানাইজেশন আছে, ধরো কারণ মাইনিং অর্গানাইজেশন, মাইনিং এর জন্য প্রচুর পরিমাণে গাছ কাটতে হবে কোনো এরিয়াতে, তখন সে কি করবে না, এরকম কোন এন্টিটির থেকে সে এই ক্রেডিটটা কিনে নেবে, কিনে নিয়ে পারমিশন নেবে, এই এরিয়াতে এতগুলো, এত হাজার হয়তো তাকে গাছ কাটতে হবে, বা এতটা জায়গা হয়তো নষ্ট করতে হবে, মানে মাইনিং করতে হবে, ঠিক আছে। তো সেই যে এনভায়রনমেন্টের উপর তার জন্য যে খারাপ যে প্রভাবটা পড়বে, সেটাকে কি করবে না, তারা কম্পেনসেট করবে কিভাবে না, এই এন্টিটির কাছ থেকে গ্রিন ক্রেডিট কিনে নিয়ে। ওকে, বোঝা গেল? নেক্সট, যে গ্রিন ক্রেডিট আর কার্বন ক্রেডিটের মধ্যে তাহলে পার্থক্য কি? গ্রিন ক্রেডিটটা হচ্ছে কিসের উপর না, এনভায়রনমেন্টাল এফেক্ট। কার্বন ক্রেডিটও এনভায়রনমেন্টাল এফেক্ট। কার্বন ক্রেডিট কি করে না, পলিউটারকে পারমিশন দেয় যে সে পলিউট করতে পারবে এনভায়রনমেন্টকে। কতটা পলিউট করতে হবে? 1 কার্বন ক্রেডিট ইজ ইকুয়ালস টু 1 টন অফ CO2 or equivalent GHG, রাইট? মানে গ্রিন হাউস গ্যাস ইকুইভ্যালেন্ট, আইদার 1 টন অফ CO2 or equivalent GHG, গ্রিন হাউস গ্যাস। 1 কার্বন ক্রেডিট মানে, তো এটা পারমিশন দেয় পলিউটারকে টু পলিউট। তার কাছে যদি ক্রেডিট থাকে, সে পলিউট করতে পারে এনভায়রনমেন্টকে, রাইট? গ্রিন ক্রেডিটও কিন্তু সেরকমই, বাট কি পার্থক্যটা কি না, প্রথম পার্থক্য হচ্ছে যে এটা কিন্তু ওভারঅল যে এনভায়রনমেন্ট, তার উপরে ওয়াটার, সয়েল, বায়োডাইভার্সিটি, আমি 8খানা পয়েন্ট সেক্টর দেখিয়েছি, সেই 8টা সেক্টর, এটা কিন্তু অনলি ফর গ্রিন হাউস গ্যাস, কার্বন ক্রেডিটটা অনলি ফর গ্রিন হাউস গ্যাস। ওকে, নেক্সট কি জিসিপিতে নেক্সট কি ডোমেস্টিক অনলি। আর কার্বন ক্রেডিট কি গ্লোবালি ট্রেড করা যায়, ডোমেস্টিকও করা যাবে, গ্লোবালও করা যাবে, বোথ। এটা অনলি ডোমেস্টিক। নেক্সট কি, জিসিপি ক্যান নট বি কনভার্টেড ইন্টু কার্বন ক্রেডিট অ্যান্ড ভাইস ভার্সা, দুটোকে দুটোর সঙ্গে করা যাবে না, কনভার্ট করা যাবে না। ওকে,
নেক্সট কি দেখবো না, কারেন্ট ইমপ্লিমেন্টেশন স্টেটাস, এখন কি অবস্থায় আছে। অ্যাজ অফ আর্লি 2024 384টা এনটিটি রেজিস্টার করেছে এখনো অবধি। তার মধ্যে 41টা হচ্ছে পিএসইউ লাইক এনটিপিসি, আইওসিএল, পাওয়ার গ্রিড এরা। আচ্ছা, 10টা স্টেট আইডেন্টিফাই করেছে 3853 হেক্টর, তার মধ্যে ম্যাক্সিমাম ডিগ্রেডেড ল্যান্ড এগুলো। তার মধ্যে ম্যাক্সিমাম আছে ছত্তিশগড়ের এমপিতে, 40% শেয়ার। এমপি মানে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়েতে 3853 হেক্টর অফ ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ড এটা আইডেন্টিফাই করেছে 10টা স্টেট। আর পাইলট ফেজে স্টার্টেড অলরেডি কোথা কি থেকে না, 8টা সেক্টরের মধ্যে একটা সেক্টর কি না ডিগ্রেডেড ল্যান্ডকে অ্যাফরেস্টেশন, তো সেই অ্যাফরেস্টেশনের যে কাজ সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো নেক্সট আমি এবার প্রবলেম গুলো দেখে নেবো, ইস্যুস কি আছে। প্রথম ইস্যু হচ্ছে যে 1 tree = 1 গ্রিন ক্রেডিট। এটা না ওভার সিম্পলিফাই করছে। কিসের জন্য ওভার সিম্পলিফাই করছে না, এটা ইগনোর করছে, দিস ইগনোরস বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটিকে ইগনোর করছে এটা। এবং ফরেস্ট ইকোসিস্টেমের যে কমপ্লেক্সিটি, ফরেস্ট ইকোসিস্টেমের যে কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি সেটাকে কিন্তু ইগনোর করছে এটা। কেন না, হচ্ছে যে এখানে যদি একটা গাছ একটা গ্রিন ক্রেডিট দেয় তাহলে সেরকম গাছ লাগাবে, অনলি সেরকম গাছ লাগানোর উপর তার খেয়াল থাকবে যে যে অ্যাকচুয়ালি এক্সিকিউট করছে প্ল্যানটা এন্টিটি, যে কাজগুলো বেশি পরিমাণে ক্রেডিট জেনারেট করতে পারবে, তাড়াতাড়ি বড় হবে এবং জেনারেট করতে পারবে বেশি পরিমাণে ক্রেডিট। সে কিন্তু মাথায় রাখবে না বায়োডাইভার্সিটির কথা, ইকোসিস্টেমের কথা কিন্তু মাথায় রাখবে না। রাইট, এটা একটা প্রবলেম। নেক্সট হচ্ছে পার্মানেন্স লস। পার্মানেন্স লস জিনিসটা কি, পার্মানেন্স ইস্যু এই জিনিসটা কি, এটা হচ্ছে যে ট্রিজ মে ডাই পোস্ট ভেরিফিকেশন। মানে অ্যাকচুয়ালি কি হয়, ভেরিফাই করতে হয় বলেছিলাম, 2 বছর পর ভেরিফিকেশন হয়, তারপরে গ্রিন ক্রেডিট দেয়। এবার ভেরিফাই করা হলো, ভেরিফাই করার পরেই পোস্ট ভেরিফিকেশন, ভেরিফাই পোস্ট ভেরিফিকেশন কি হলো না, মরে গেল গাছটা, মানে ডায়েট। রাইট রাইট। তো এই ক্ষেত্রে কি হবে না, এটার কারণটা হবে কি, ফায়ার হতে পারে, পুয়ার সয়েল হতে পারে, মানে কোনোভাবে 2 বছর বাঁচার মতো একটা গাছের অবস্থা করে সে তারপরে মারা গেল, তাই থেকে এক্সপ্লয়েট করা হলো না, ওই ডিগ্রেডেড ল্যান্ডটা ডিগ্রেডেডই থাকলো, কোনো লাভ হলো না। তো এইটার একটা চান্স থাকে যে 2 বছর অনলি ভেরিফিকেশনের লিমিট থাকে, পার্মানেন্স পার্মানেন্স লসের একটা ইস্যু আসবে। সেকেন্ড থার্ড হচ্ছে ডিগ্রেডেড ল্যান্ড আর গ্রিন অ্যাকশন। ডিগ্রেডেড ল্যান্ডটা কি না, কোনো সাইন্টিফিক ডেফিনেশন নেই, ঠিক আছে। এটাতে কি হবে না, ইকোলজিক্যালি যারা ওয়েস্টল্যান্ড, ধরো ওয়েস্টল্যান্ড যেগুলো, সেগুলোকেও বলে দিতে পারে যে এগুলো হচ্ছে ভাইটাল ওয়েস্টল্যান্ড যেগুলো এনভায়রনমেন্টের জন্য, সেগুলোকেও বলে দিতে পারে হচ্ছে যে ডিগ্রেডেড ল্যান্ড বলে। রাইট, তো সেটা ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটাকে নষ্ট করবে। তাই জন্য ডিগ্রেডেড ল্যান্ডের কোনো একটা ডেফিনেশনও সঠিকভাবে দেওয়া নেই। নেক্সট হচ্ছে মোনোকালচার রিস্ক, গ্রিন ডেজার্ট কনসার্ন। মানে মানে হচ্ছে কি না, একই ধরনের গাছ লাগানো, হুম, ইনভেসিভ স্পিসিস লাগানো, ইনভেসিভ ইনভেসিভ স্পিসিস লাগিয়ে নষ্ট করে দেওয়া, এই ব্যাপারগুলোও থাকতে পারে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না, ওভারল্যাপ অ্যান্ড কনফিউশন উইথ কার্বন মার্কেটস, এটা তো আসতেই পারে। আর আরেকটা হচ্ছে যে ল মিনিস্ট্রি ওয়ার্নিং দিয়েছে, যে কোয়েশ্চেন করেছে লিগালিটি অফ ডিসিজ ইন ফর কম্পালসেটরি অ্যাফরেস্টেশন। ঠিক আছে, এগুলো আছে। এছাড়া আরো আছে, যেরকম হচ্ছে যে পলিউটারকে একদম ফুল পলিউটারকে, যে পলিউটার হবে তাকে ফুল পাওয়ার দেওয়া হচ্ছে টু অফসেট ডিস্ট্রাকশন। কোন একটা জায়গায়, কোন একটা জায়গার ডিস্ট্রাকশনের জন্য মানে ফুল পাওয়ার দেওয়া হবে, এইসব আছে। তো নেক্সট ওয়ে ফরওয়ার্ড কি, ওয়ে ফরওয়ার্ড হচ্ছে সাইন্টিফিক মেথোডোলজি। হ্যাঁ, যে ইকোসিস্টেম বেস অ্যাফরেস্টেশন, মানে ইকোসিস্টেমের উপর মাথা রেখে অ্যাফরেস্টেশন করতে হবে, যে কোনো গাছ লাগিয়ে দিলাম করলে হবে না। ওকে, নেক্সট হচ্ছে বেটার ল্যান্ড অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট বেটার করতে হবে ল্যান্ডের। হ্যাঁ, রিয়েল ডিগ্রেডেড ল্যান্ড যেগুলো সেগুলোকেই করতে হবে, ওয়েটল্যান্ড যেন নষ্ট না হয়, ওয়েস্টল্যান্ড যেন নষ্ট না হয়, এসব দেখতে হবে। বায়োডাইভার্সিটির উপর ফোকাস করতে হবে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ডেফিনিশন থাকতে হবে ওয়েস্টল্যান্ডের, গ্রিন ক্রেডিটস এসবের। এই ওয়ান ওয়ান জিসি ইকুয়ালস টু ওয়ান ট্রি, এটা একটা খুবই একটা ভেগ ডেফিনেশন, এটাকে বেটার করতে হবে।
স্ট্রং এমআরবি সিস্টেম, মনিটরিং সিস্টেমটা, রিপোর্টিং সিস্টেম, ভেরিফিকেশন সিস্টেম যেটা ল্যাক করছে ইন্ডিয়াতে সব ক্ষেত্রেই, তো সেটাকে বেটার করতে হবে। অ্যাওয়ারনেস আর ট্রেনিং তো আছেই, আর স্টেক হোল্ডারকে ইনক্লুড করতে হবে। এই হচ্ছে মোটামুটি ওয়ে ফরওয়ার্ড। চলো, নেক্সট অ্যাব্রিভিয়েশনস তো দেখে নিতে হবে তোমাদের। তোমরা এটা আইদার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে, আমি নিচে লিংক দিয়ে দেবো বক্সেতে, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের। তো সেখানেতে তোমরা অ্যাড হয়ে যাও, তাহলে পেয়ে যাবে পুরো পিডিএফ।